শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 17 দিন ধরে দিল্লিতে অনশন করছেন সোনাম ওয়াংচুক। ভারতীয় রাজনীতিতে আসছে নীতিগত পরিবর্তন। কংগ্রেসে ট্রাম্পের ঘোষণা, যুদ্ধবিরতি বাতিল, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। আইআরসির সতর্কতা, এল নিনোর প্রভাব শুরু হয়েছে, চরম ঝুঁকিতে বাংলাদেশ সহ 6 দেশ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সতেরো দিন ধরে দিল্লির যন্তর মন্তরে প্রায় নিভৃতেই যেন ভারতের নতুন রাজনৈতিক ইতিহাস লেখা হচ্ছে। মিম হিসেবে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপি যেন সত্যিই ভারতের রাজনীতিতে ফ্যাক্টর হতে শুরু করেছে, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিজ্ঞানী, উদ্ভাবক এবং অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক। গত 17 দিন ধরে অনশন করছেন তিনি। এই সময়ে 8 কেজির বেশি ওজন হারিয়েছেন আন্তর্জাতিকভাবে বেশ পরিচিত সোনাম ওয়াংচুক। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির এই আন্দোলন চলছে। ভারতের মূলধারার গণমাধ্যম, যাকে বিরোধীরা গদি মিডিয়া বলে সম্বোধন করে, সেখানে এই আন্দোলনের খবর একেবারেই নেই। কিন্তু নিভৃতে হলেও ধীরে ধীরে প্রবল জনসমর্থন পেতে শুরু করেছে সিজেপি। বাঙালিয়ানার সঙ্গে কথা হয়েছে সোনাম ওয়াংচুকের। তিনি আশা প্রকাশ করেছেন তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার কণ্ঠস্বর শুনতে পাবেন এবং সকল রাজনৈতিক দল এই বিক্ষোভে অংশ নেবে। ওয়াংচুক স্বীকার করে নিয়েছেন, একজনের পদত্যাগে ভারতের দীর্ঘদিনের সিস্টেম বদলে যাবে না, কিন্তু অন্তত দায়িত্ব জ্ঞানহীনতার সংস্কৃতির অবসান ঘটার সম্ভাবনা তৈরি হবে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে শুধু শিক্ষার্থীদের জীবনই সংশয়ে পড়েনি, ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে যারা চিকিৎসক হবেন তাদের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি আরও বলেছেন, শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমেই ভারত সরকারের সাথে আলোচনার দুয়ার খুলতে পারে, এর আগে কোনোই আলোচনা নয়। বিশেষজ্ঞরা বলছেন, 1 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা অতি আত্মবিশ্বাসী বিজেপিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে ককরোচ জনতা পার্টি। ভারতের প্রধান বিচারপতি তরুণদের তুচ্ছার্থে ককরোচ বা তেলাপোকা বললেও সেটিকেই শক্তি বানিয়েছেন তরুণরা, যা ভারতের রাজনৈতিক মাত্রা বদলে যথেষ্ট ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে ওয়াশিংটন আবারও ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। এর আগে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতার উপর সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করেছিল। তাদের যুক্তি ছিল, গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জন্য ট্রাম্প কংগ্রেসের কোনো অনুমোদন নেননি। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন না নিলে সামরিক অভিযান শুরুর 60 দিন পর প্রেসিডেন্টকে অবশ্যই মার্কিন সেনা প্রত্যাহার করতে হয়। গণমাধ্যমগুলোর হাতে আসা 10 জুলাইয়ের একটি চিঠিতে ট্রাম্প যুক্তি দেখিয়েছিলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের ওপর এ নতুন হামলা দেশে এবং বিদেশে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য তার দায়িত্বের অংশ। প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস দাবি করেছে যে এ পদক্ষেপের ফলে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য নতুন করে আরও 60 দিনের সময় পাবে। এর আগে গত মে মাসে ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 7 এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় অপারেশন এপিক ফিউরি নামে প্রাথমিক অভিযানটি সমাপ্ত হয়েছে। তবে গত সপ্তাহে আবার দুই দেশের মধ্যে হামলা শুরু হলে সেই যুদ্ধবিরতি এবং গত 17 জন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ভেস্তে যায়। এই চুক্তি ভঙ্গের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। দ্রুত শক্তিশালী হতে থাকা এল নিনো আবহাওয়া পরিস্থিতি পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ভয়াবহ বন্যা ও রোগব্যাধি, খরার মতো হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 13 জুলাই সোমবার প্রকাশিত এই সতর্কবার্তায় সংস্থাটি জানায়, পূর্ব আফ্রিকার কেনিয়া, উগান্ডা, সোমালিয়া এবং দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে। এসব দেশের মধ্যে কয়েকটি ইতিমধ্যেই দীর্ঘস্থায়ী মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
আইআরসির জরুরি পরিস্থিতি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা বব কিচেন বলেন, আমরা একসঙ্গে কয়েকটি জরুরি পরিস্থিতি তৈরি হতে দেখছি। যেসব এলাকার আরেকটি ধাক্কা সামলানোর মতো ন্যূনতম সক্ষমতা নেই, মূলত তারাই এখন নিশানা বা বিপদের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার 9 জুলাই জানায়, এল নিনো দ্রুত শক্তিশালী হচ্ছে। 1950 সালের পর থেকে এটি অন্যতম শক্তিশালী রূপ নেওয়া 81% সম্ভাবনা রয়েছে। এর প্রভাব মূলত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। এর আগে জুলাইয়ের শুরুতে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছিল, এল নিনো পরিস্থিতি ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি আরও দ্রুত শক্তিশালী হতে পারে। জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন তার ইউটিউব চ্যানেলে বলেন, বছরের এই সময় নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ইতিমধ্যেই রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। তিনি এটিকে বিশ্বের জন্য এক বিশাল পরিণতির এক বিরাট ঘটনা বলে বর্ণনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর সম্ভাব্য প্রভাবে আক্রান্ত অঞ্চলগুলোর জনগণ ইতিমধ্যেই খরা, সংঘাত এবং আন্তর্জাতিক ত্রাণ বাজেট কমে যাওয়ার কারণে চরম চাপে রয়েছে। ফলে নতুন একটি জলবায়ুগত বিপর্যয় মোকাবেলার সক্ষমতা তাদের খুবই সীমিত। এল নিনো হল প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রার একটি স্বাভাবিক পরিবর্তন, যা সাধারণত প্রতি 2 থেকে 7 বছর অন্তর ঘটে। স্বাভাবিক অবস্থায় বাণিজ্যিক বায়ু উষ্ণ পানিকে পশ্চিম দিকে ঠেলে দেয়, কিন্তু এই বায়ু দুর্বল হয়ে পড়লে উষ্ণ পানি পুরো প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক আবহাওয়ার উপর ব্যাপক প্রভাব ফেলে। এর ফলে বিশ্বের কোনো অঞ্চলে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়, আবার কোথাও বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যায়। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। আর্জেন্টিনা ইংল্যান্ড ফুটবলে মুখোমুখি হলেই চলে আসে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ। 1986 বিশ্বকাপের ঐতিহাসিক ম্যাচের পর থেকে তা আরও বেশি হচ্ছে। হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি 4 মিনিটের ব্যবধানে 2 গোল করে কোয়ার্টার ফাইনাল ম্যাচের রং বদলে দিয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা। বহু বছর পর নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, ম্যাচটা তাদের জন্য ছিল 4 বছর আগের ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। এখন যখন আবার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে, এবারও ঘুরে ফিরে বারবার আসছে সেই ফকল্যান্ড। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কিরনোতো আর্জেন্টাইন দৈনিক লা নাসিয়ন পত্রিকায় এ নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধও লিখে ফেলেছেন। সেখানে তিনি ফকল্যান্ডে বসবাসকারীদের কৃত্রিমভাবে বসতি স্থাপনকারী বলে আখ্যায়িত করেছেন। ভূখণ্ডটি ব্যবহারের বিষয়ে আলোচনা শুরু করতে ব্রিটেনের প্রতি দাবি জানান কিরনো। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র 300 মাইল দূরে, অন্যদিকে ব্রিটেন থেকে এর দূরত্ব প্রায় 8000 মাইল। ঐতিহাসিক সূত্র ধরে আর্জেন্টিনা দাবি করে এই দ্বীপপুঞ্জটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে ব্রিটেন 1833 সাল থেকে সেখানে স্থায়ীভাবে শাসন করে এসেছে। দ্বীপের বাসিন্দারাও ব্রিটিশ বংশোদ্ভূত। এ নিয়ে 1982 সালে রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়ায় দুই দেশ। 74 দিন স্থায়ী এই যুদ্ধে 649 জন আর্জেন্টাইন ও 255 জন ব্রিটিশ সেনা নিহত হয়। যুদ্ধে জয় পায় ব্রিটেন। এরপর প্রায় 30 বছর পর 2013 সালে ফকল্যান্ডে বসবাসকারীদের মধ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়। 99.8% বাসিন্দা গণভোটে ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট দেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ব্যাপকভাবে ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে। এজন্য বড় অঙ্কের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। 2027 সালের মধ্যে ধাপে ধাপে এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী 1.5 বছরের মধ্যে বেসরকারি এই বিমান সংস্থা তাদের বহরে নতুন করে 21টি বোয়িং 737-8 উড়োজাহাজ যুক্ত করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ধাপে ধাপে 111 কোটি মার্কিন ডলার বা 14,000 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নতুন 21টি বোয়িং যুক্ত হলে বিমান সংস্থাটি বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হবে। বিশ্বের শীর্ষ 5টি এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠান থেকে বোয়িং উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে। ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনাও ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই বিনিয়োগে শুধু ইউএস বাংলার বহর ও আন্তর্জাতিক গন্তব্যই সম্প্রসারিত হবে না, এর পাশাপাশি এই শিল্পে দেশীয় সক্ষমতাও নতুন উচ্চতায় উন্নীত হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার 2 মাসের মাথায় ডাচ রেফারি রব ডিপেরিঙ্কের আকস্মিক মৃত্যু হয়েছে। মাত্র 38 বছর বয়সে এই আন্তর্জাতিক রেফারির চলে যাওয়ার খবরে ফুটবল বিশ্বের শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি লন্ডনে একটি আইনি জটিলতায় জড়িয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেও পরবর্তীতে সেই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনে কেএনভিভি এক শোকবার্তায় ডিপেরিঙ্কের মৃত্যুকে একটি বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি জানায় তার এই অকাল প্রয়াণে তারা স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।